রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১৯৬১ সাল থেকে দেখা একটা স্বপ্ন যা আজ বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ প্রবেশ করেছে অভিজাত পরমাণু যুগে। এটা নিয়ে আমাদের গর্বের শেষ নেই, উচ্ছ্বাসেরও শেষ নেই। কিন্তু আপনি কি জানেন যে বিদ্যুৎ কেন্দ্র আমাদের সস্তায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার রঙিন স্বপ্ন দেখিয়েছিল, তার ঠিক পেছনেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অন্ধকার অধ্যায়? অনেকেই হয়তো ভাবছেন রূপপুরো তো ফুয়েল লোডিং হয়ে গেছে, তাহলে কি আগামীকাল থেকেই দেশের সব লোডশেডিং জিরো হয়ে যাবে? বালিশকাণ্ড পর্দাকাণ্ড তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু খোদ রাশিয়া থেকে আসা ঋণের টাকা থেকে $৫ বিলিয়ন বা প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ উঠেছে, তার কি হবে? রূপপুরের এই প্রায় ২ লক্ষ কোটি টাকার বিশাল ঋণের বোঝা আসলে কে শোধ করবে? আপনি নাকি আমি? চলুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা, বিশাল মেগা দুর্নীতি এবং আমাদের ভবিষ্যৎ অর্থনীতি নিয়ে আজ একেবারে খোলামেলা আলোচনা করি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের অনেকগুলো ডেটা এবং তথ্য আপনার চোখ পুরোপুরি খুলে দেবে। শুরুতেই সবার মনে একটা সাধারণ প্রশ্ন আসতে পারে, জাপান জার্মানি বা ইটালির মতো উন্নত দেশগুলো যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসছে, ফুকুশিমা বা চেরনোবিলের মতো দুর্ঘটনার ভয়ে তারা এগুলো এক একে বন্ধ করে দিচ্ছে, সেখানে আমরা কেন হাজার হাজার কোটি টাকা ধার করে এই ঝুঁকিপূর্ণ পথে হাঁটলাম? উত্তরটা লুকিয়ে আছে আমাদের ভৌগোলিক অবস্থান আর ভবিষ্যতের জ্বালানি সংকটের মধ্যে। বর্তমান পৃথিবীতে পিল গ্যাস বা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ বানানোটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সারা বিশ্ব এখন গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে। গ্রিন এনার্জির মূল উৎস সাধারণত তিনটি: সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, বাংলাদেশে এই তিনটির কোনোটাই পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। কেন? লজিকগুলো একটু মিলিয়ে নিন। ১. জলবিদ্যুৎ। এর জন্য দরকার তীব্র খরস্রোতা পাহাড়ি নদী, কিন্তু আমাদের পুরো দেশটাই প্রায় সমতল বদ্বীপ। শুধুমাত্র কাপ্তাই ড্যাম ছাড়া নতুন করে বাঁধ দিয়ে বিদ্যুৎ বানানোর মতো কোনো জায়গাই আমাদের দেশে নেই। ২. বায়ুবিদ্যুৎ। উইন্ডমিল বা টারবাইন ঘোরানোর জন্য সারা বছর সাগরের তীরে একটা নির্দিষ্ট গতির বাতাস লাগে। বাতাস বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। আমাদের টেকনাফ বা কক্সবাজারে বাতাস থাকলেও তার গতি সারা বছর এক থাকে না, যে কারণে আমাদের উইন্ডমিল প্রজেক্টগুলো কখনোই আলোর মুখ দেখেনি। ৩. সৌরবিদ্যুৎ। জাতীয় গ্রিডে দেওয়ার মতো বিপুল পরিমাণ বিদ্যুৎ সৌরশক্তি থেকে পেতে হলে হাজার হাজার একর জমি সোলার প্যানেল দিয়ে ঢেকে দিতে হয়। চীনের মতো আমাদের তো বিশাল কোনো মরুভূমি নেই। আমাদের দেশ কৃষিপ্রধান এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ। ১৬ কোটি মানুষের দেশে কৃষিজমি নষ্ট করে সোলার প্যানেল বসানো আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাহলে উপায় কি? দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে একটাই রাস্তা খোলা ছিল: নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা পারমাণবিক বিদ্যুৎ। বাধ্য হয়েই বিশাল অঙ্কের টাকা খরচ করে আমাদের এই মেগা প্রজেক্ট হাতে নিতে হয়েছে। কিছুদিন আগে যখন বেশ ধুমধাম করে রূপপুরে ফুয়েল লোডিং শুরু হলো, তখন অনেকেই ভেবেছেন, যাক বাবা, আগামী সপ্তাহ থেকেই বুঝি আর কারেন্ট যাবে না। কিন্তু বাস্তবতা আসলে এতটা সিনেম্যাটিক নয়। পারমাণবিক চুল্লিলে ইউরেনিয়াম লোড করা কোনো সাধারণ জেনারেটরে তেল ভরার মতো কাজ নয়। এটা অত্যন্ত জটিল এবং সেন্সিটিভ একটা প্রক্রিয়া। শুধু ফুয়েল লোড করে তা ক্রিটিক্যাল পর্যায়ে নিতেই সময় লাগবে প্রায় ২ মাস। এরপর শুরু হবে দিনের পর দিন স্তরে স্তরে নানা রকম সেফটি টেস্টিং। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তবে আগামী বছরের আগস্ট মাসের দিকে প্রথম ইউনিট থেকে মাত্র ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর এই প্রথম ইউনিটের পুরো ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেতে পেতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত। আর দ্বিতীয় ইউনিটের কাজ শেষ করে সেখান থেকে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব গিয়ে সেই ২০২৮ সালে গিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, রূপপুরের এই পুরো ২৪০০ মেগাওয়াট দিয়ে দেশের বিদ্যুতের চাহিদা মিটবে? লোডশেডিং জিরো হবে? সরল উত্তর হল না। আমাদের প্রতিদিনের বিদ্যুতের চাহিদা প্রায় ১৫ থেকে ১৬,০০০ মেগাওয়াট। কিন্তু ডলার সংকট, গ্যাস আর কয়লার অভাবে আমরা এখন উৎপাদন করতে পারছি মাত্র ৮-৯,০০০ মেগাওয়াট। ঘাটতি প্রায় অর্ধেক। রূপপুরের এই ২৪০০ মেগাওয়াট একা এই বিশাল ঘাটতি মেটাতে পারবে না। ঠিকই, তবে জাতীয় গ্রিডে এটা খুব শক্তিশালী একটা বেস লোড সাপোর্ট দেবে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা অনেকটাই স্থিতিশীল হবে এবং লোডশেডিং সহনশীল পর্যায়ে চলে আসবে।
সব কিছুরই ভালো মন্দ দুটি দিক থাকে। রূপপুরের শুধু নেগেটিভ দিক নিয়ে কথা বললে ভুল হবে। এর চমৎকার কিছু পজিটিভ দিকও আছে যা আমাদের দেশের জন্য খুবই জরুরি। সবচেয়ে বড় সুবিধা হল এর জ্বালানি। গ্যাস বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আমাদের প্রতি বছর হাজার হাজার কোটি টাকার জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়। ডলারের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একবার চুল্লিতে ফুয়েল লোড করলে এটা একটানা কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিতে থাকবে। বারবার জ্বালানি কেনার টেনশন নেই। জেনে অবাক হবেন, আপনার আঙুলের ডগার সমান মাত্র ৪ গ্রাম ইউরেনিয়াম থেকে যে পরিমাণ শক্তি তৈরি হয়, ঠিক একই পরিমাণ শক্তি পেতে আপনাকে ৪০০ কেজি বা প্রায় আধা টন কয়লা পোড়াতে হবে। আর কয়লা পোড়ালে যে মারাত্মক কার্বন নিঃসরণ হয়, যা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায়, নিউক্লিয়ার প্লান্টে তার ছিটে ফোঁটাও নেই। পরিবেশের দিক থেকে এটি সম্পূর্ণ কার্বন ফ্রি। আর নিরাপত্তার কথা যদি বলেন, অনেকেই ফুকুশিমার কথা ভেবে ভয় পান। কিন্তু রূপপুরে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক VVR-1200 থার্ড জেনারেশন প্লাস প্রযুক্তির রিয়্যাক্টর। এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে এটি ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনায়াসে সামলে নিতে পারবে। এখানে রয়েছে বিশেষ কোর ক্যাচার প্রযুক্তি, যা যে কোনো দুর্ঘটনায় তেজস্ক্রিয়তা বাইরে ছড়িয়ে পড়তে দেবে না। এমনকি পদ্মার পানি বা বন্যা যাতে এর ক্ষতি না করতে পারে, সেজন্য সাধারণ বন্যার লেভেল থেকে একে প্রায় ১৯ মিটার উঁচুতে স্থাপন করা হয়েছে। তাই বিজ্ঞানীদের মতে এখানে বিস্ফোরণ বা বড় কোনো দুর্ঘটনার ঝুঁকি শূন্যের কাছাকাছি। প্রযুক্তি ভালো, বিদ্যুৎ পাব, সবই তো ভালো ছিল। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি আর ঋণের বিশাল একটা পাহাড়। শুরুতেই বলেছিলাম, এই প্রজেক্টের জন্য আমাদের খরচ হচ্ছে প্রায় ১৩ বিলিয়ন ডলার বা তারও বেশি। এর মধ্যে রাশিয়া আমাদের ঋণ দিয়েছে ১১.৩৮ বিলিয়ন ডলার। সম্প্রতি দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ উঠেছে, এই ঋণের টাকা থেকে তৎকালীন সরকার এবং সংশ্লিষ্টরা মিলে মালয়েশিয়ান ব্যাংকের মাধ্যমে প্রায় ৫ বিলিয়ন ডলার বা প্রায় ৬০,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ৫ বিলিয়ন ডলার মানে বোঝেন, বাংলাদেশি টাকায় যা প্রায় ৬০,০০০ কোটি টাকার সমান। আপনারা হয়তো ভাবছেন, এত টাকা কিভাবে চুরি হলো? একটু অতীতে ফিরে যান। বালিশ কেনা, পর্দা কেনা, খাট কেনার নামে রূপপুর প্রকল্পে যে পুকুর চুরি হয়েছিল, তা তো সারা দেশের মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে। একটা বালিশের দাম ধরা হয়েছিল ৬,০০০ টাকা, আর সেটা ফ্ল্যাটে ওঠানোর খরচ ধরা হয়েছিল ৭৬০ টাকা। এগুলো ছিল দুর্নীতির জাস্ট একটা ট্রেলার। আসল দুর্নীতি হয়েছে ওভার ভ্যালুয়েশন বা প্রকল্পের খরচ কয়েক গুণ বাড়িয়ে দেখানোর মাধ্যমে। এর ফলাফলটা কি হলো? সব চুরি আর অপচয় মিলিয়ে এই প্রজেক্টের খরচ গিয়ে ঠেকেছে প্রায় ১,৪০,০০০ কোটি টাকায়। এর সাথে যুক্ত আছে রাশিয়ার ঋণের ওপর ৪% চড়া সুদ। ২০২৮ সাল থেকে যখন আমরা এই ঋণ শোধ করা শুরু করব, তখন মুদ্রাস্ফীতি, ডলারের দাম বৃদ্ধি আর সুদ আসলে এই অঙ্ক দাঁড়াবে প্রায় ২,২০,০০০ কোটি টাকায়। একবার ঠান্ডা মাথায় ভাবতে পারেন, আগামী ২৮ বছর ধরে প্রতি বছর আমাদের প্রায় ৬.৫ থেকে ৭,০০০ কোটি টাকা শুধু এই ঋণের কিস্তি হিসেবে রাশিয়াকে দিতে হবে। এই টাকা তো কোনো মন্ত্রী, আমলা বা সরকার তাদের পকেট থেকে দেবে না। এই টাকা আদায় করা হবে আপনার আমার দেওয়া ট্যাক্সের টাকা থেকে। বিদ্যুতের বিল বাড়িয়ে আপনার পকেট থেকেই এই টাকাটা কেটে নেওয়া হবে। যেখানে প্রজেক্টের শুরুতে আমাদের স্বপ্ন দেখানো হয়েছিল যে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা ৫-৬ টাকায় বিদ্যুৎ পাব, সেখানে এই সীমাহীন দুর্নীতি আর ঋণের চড়া সুদের কারণে এখন প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে প্রায় ১২ টাকার উপরে। অর্থাৎ সস্তায় বিদ্যুৎ পাওয়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা ওই ৬০,০০০ কোটি টাকার দুর্নীতির সাগরে চিরতরে ডুবে গেছে। তৎকালীন সরকার এবং তাদের সুবিধাভোগীরা সবসময় বড় গলায় বলতো, আমরা রূপপুর বানিয়ে দিয়েছি, আমরা দেশ বদলে দিয়েছি। কিন্তু আবেগ সরিয়ে একটু লজিক দিয়ে ভেবে দেখুন তো, এখানে আমাদের নিজস্ব আসলে কি আছে? প্রজেক্টের টাকা দিয়েছে রাশিয়া, প্রযুক্তি রাশিয়ার, ইঞ্জিনিয়ার রাশিয়ার, ইউরেনিয়ামও আসছে রাশিয়া থেকে। এমনকি যে ঋণের টাকা আমরা নিয়েছি প্রজেক্ট নির্মাণের বেতন আর খরচ হিসেবে, সেই টাকা আবার রাশিয়ানদের পকেটেই চলে যাচ্ছে। আমরা শুধু আমাদের দেশের মাটি দিয়েছি আর নিজেদের ঘাড়ে ২ লক্ষ কোটি টাকার ঋণের বিশাল একটা বোঝা চাপিয়ে নিয়েছি। একটু পাশের দেশ ভারতের দিকে তাকান। তারা থোরিয়াম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিজেদের বিজ্ঞানীদের দিয়ে নিজেরাই ডেভেলপ করে ফেলেছে, কারণ তাদের দেশে থোরিয়াম পাওয়া যায়। আর আমরা, আমাদের ইউনিভার্সিটিগুলোতে বছরের পর বছর ধরে শুধু নোংরা রাজনীতির চর্চা হয়, কিন্তু প্রযুক্তির কোনো নিজস্ব গবেষণা হয় না।
বিশাল ঢাকঢোল পিটিয়ে আমরা একটা স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিলাম, সেটার মেয়াদও আজ শেষ হতে চলেছে, কিন্তু নতুন স্যাটেলাইট বানানোর প্রযুক্তি আমরা আজও শিখিনি। বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিয়ে বিদেশিদের দিয়েই বড় বড় মেগা প্রজেক্ট বানিয়ে উন্নয়ন দেখানোর এই সস্তা রাজনীতি থেকে আমাদের জাতি হিসেবে বের হয়ে আসতে হবে। নিজেদের লোকবল, নিজেদের গবেষণা এবং নিজেদের প্রযুক্তি ডেভেলপ করার কোনো বিকল্প নেই। তা না হলে আমরা যুগের পর যুগ শুধু এমন ঋণের ফাঁদেই আটকে থাকব। আসল স্বনির্ভর উন্নয়ন আমাদের কোনোদিনও হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পুরো বিষয়টি জানার পর আপনাদের মতামত কি? এই বিশাল প্রজেক্ট কি শেষ পর্যন্ত আমাদের জন্য আশীর্বাদ হবে, নাকি দুর্নীতির কারণে এটি একটি অর্থনৈতিক অভিশাপ বা সাদা হাতি হয়ে দাঁড়াবে? আপনার অত্যন্ত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।